দিদি এসেছে আজকে 2 দিন হলো, আর দিদি আসার পর থেকে এরকম অবস্থা হয়েছে ভাবতেই পারছি না। ঘর দুয়ারের দেখো কি অবস্থা। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তো গুছাতেই ইচ্ছা করে না, আর এরকম অবস্থা একদমই ভালো লাগে না। তো দেখো 2 দিন থেকে মা কিন্তু আমার সঙ্গে আর দিদির সঙ্গেই থাকছে। তো আমি বলেছিলাম যে দিদি এসেছে, আসো আমরা 3জন একসঙ্গেই থাকি। তো মা আমার কথা শুনেই এ ঘরে এসেছে, তবে বিছানায় কিন্তু 3জনের জায়গা হয় না। ওই অর্ধেক রাত 3জনের নিচে থাকি, আবার ওপরে থাকি। তো আমি এই সাইডটাতে শুয়েছিলাম, কারণ এই সাইডটাতে অনেক বেশি ফ্যানের হাওয়া লাগে, যেটা আমার খুব ঠান্ডা লাগে। আর এমনিতেও আমার ঠান্ডা লেগে রয়েছে, সে কারণে এই জায়গাতে শুয়েছিলাম যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো এরকমই হচ্ছে। আর এই তো বিছানাপত্র গোছাচ্ছি, ওখানে তাতানের ব্যাগটা থাকে। আর এই যে দেখো আমার দিদি আর আমি এত কি করি বলার মতন না। দিদি আর আমি এত হাসাহাসি ফাজলামো করি। মা এদিকে একা একা কাজ করতেই থাকে, আর আমরা গল্প করতেই থাকি। এরকম একটা অবস্থা হয়ে যায় দিদি আসলে। তো মা এটার জন্য আমাদেরকে অনেক বকা দেয়, জানি আমি। তবুও কিছু করার নেই। আসলে দিদি অনেকগুলো দিন পর পর আসে, তো সে কারণেই। আর এই যে দিদির জন্য যে আসনটা আমি বানিয়েছিলাম, সেটা দিদির ব্যাগে ভরে দিলাম। দিদিকে বলেছি যে বাড়ি গিয়ে তুই বর্ডারটা লাগিয়ে নিস। তো গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি জানি গতকালকেও আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি তোমাদের সবার কাছে খুবই দুঃখিত। এরপর যদি আমি অসুস্থ না হই বা আমার কোনো ব্যক্তিগত অসুবিধা না থাকে, তাহলে আমি ডেইলি ব্লগ দেব। তার জন্য আমাকে বলতে হবে না, আমি ডেইলি ব্লগ দেব। আমার ভাগ্নেও কালকে বলছিল যে তুমি রোজ দিন ভিডিও দিচ্ছ না, খুব ইরেগুলার হয়ে যাচ্ছ। তো ওই যে ওরা এসেছে, ওর মা এসেছে, এই গল্পগুজব করতে করতেই সময় কেটে যাচ্ছে, এরকম অবস্থা। তো বিছানাপত্রটা তো আমি গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে বের করব। আর এই যে দিদির ব্যাগটা নিচে ছিল, এগুলোও ওপরে তুলে রাখলাম। তো ঘরের অবস্থা খুব খারাপ, কারণ হচ্ছে কি ওরা এই ঘরেই পান সুপারি নিয়ে আড্ডা বসিয়েছে, পান সুপারি খাচ্ছে। তো দিদি এসেছে, এখন আমি দিদিকে বলছিলাম সকালবেলায়, এসেছিস মাদের ঘরটাও একটু ঘুরে দেখলি না? এই যে এখানে বসলি, এখানেই এই ঘর, রান্নাঘর, বাথরুম আর দাদার রুম, এতটুকুই। ওই দিকটায় যেতেই ইচ্ছা করে না, কেন জানি না। দিদিও বলছিল ওই দিকটা যেতেই ইচ্ছা করে না, ভালো লাগে না। আর মাও তো কাজকর্ম শেষ করে এসে আমার রুমে ফ্যান চালিয়ে বসে যায়। ওই রুমটায় মাও কমই যায়, ওই থাকার জন্য, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্যই যেতে ইচ্ছে করে। দিদি আমাকে বলে ভিডিও করিস, ব্লগ বানাস, কিন্তু মাদের রুমটাতে একদমই যাস না, আমি দেখি ভিডিওতে। তো আমি সেটাই বলছিলাম, ওই রুমে কেন জানি না আমার যেতে ইচ্ছে করে না, আমার একদম মন লাগে না, কেন জানি না এরকম হয়। তবুও আমি যাই, খুব কাজ থাকলে যাই, বা এদিক সেদিক পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সবটা করতেই যাই। তো যাই হোক, এই যে ঘরটা এখন ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। আধ ঘন্টাও যাবে না, আবারও পান খাবে, পান সুপারি চুন সব কিছু দিয়ে এলোমেলো করবে। তো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করি, ঝাড়ু দিয়ে আর কি কাজ আছে দেখি, একটু করি, হেঁটে চলে। নাহলে মা এমন বকা দিবে না, সেটা আর বলার মতন নয়। সেই প্রত্যেকবার মা একই কথা বলে যে দুটো বোন একসঙ্গে হলেই এরকম অবস্থা হয়ে যায়। তো এই যে দেখো, আমি ঘর ঝাড়ু দিচ্ছি, দিদি কিন্তু পায়ে পায়ে হাঁটছে, এদিক সেদিক যাচ্ছে, মাকে একটু হেল্প করছে। তো দুজনের অবস্থা একই রকম। এখন কিন্তু মোটামুটি বেলা হয়ে গেছে, আর বিছানার এই অবস্থা ছিল। তারপর গিয়েছিলাম পাশের বাড়িতে। তো পাশের বাড়ির বৌদি আজকে গোপাল ঠাকুরের ভোগ দিয়েছিল, আর গোপাল ঠাকুরের এই লুচি আর সুজিটা এত টেস্ট লাগে। বৌদিকে আমি বলেছিলাম এবার ভোগ দিলে কিন্তু আমার একটা লুচি বেশি চাই। তো সেক্ষেত্রে কিন্তু বৌদি আমাকে লুচি বেশি করে দিয়েছে এবার। আর এই সুজি আর লুচিটা খেতে আমার এত ভালো লাগে, দিদি দেখে বলছে, দেখে মনে হচ্ছে কোনো দিন যেন খাসনি। তো আমি বলছি তুই কি আর বুঝবি এটার টেস্ট, এটা যা টেস্ট লাগে, এই সুজি আর লুচির লোভেই তো আমি যাই প্রত্যেকবার গোপাল ঠাকুরের ভোগটা খেতে। আর এই যে খাওয়া দাওয়া শেষে দিদি কিন্তু বারান্দায় বসে আছে, বসে বসে ফোন ঘাঁটছে, দেখো কি অবস্থা। দিদি আর আমি বসে ফোন ঘাঁটছি, আর মা কিন্তু ঘরে বসে রান্না করছে একা একা। শুধু মাকে একটু রেডি করে দিয়েছিলাম, দুজনে মিলে রান্নার কিছু। আর এই যে এখানে বসে গল্প আড্ডা মারছি, আর দিদি কিন্তু ফেসবুক স্ক্রল করছে প্রচুর পরিমাণে এখানে বসে, অনেকটা সময় থেকে। তো আমি বলছিলাম দেখ, ওই যে মাকে দেখা যায়, কিন্তু ঘামে এরকম অবস্থা, এত গরম, এত ঘাম হচ্ছে কি বলবো। আর চুলগুলোর অবস্থা দেখো, আমার মাঝে মধ্যে মনে হয় চুলগুলো একদম না ন্যাড়া করে ফেলি মাথাটা, তাহলেই গরমটা কম লাগবে। আর এখানে দেখো দুজনের কি হাসি, এই সব দেখে মা আরও বলছে তোদের হাসি, বেলা হয়ে যাচ্ছে 2-3টে, তোদের স্নান করার এখনও নাম নেই। সত্যি এখনও স্নান করতে যাইনি। তো যাই হোক, বেলা বাজে প্রায় 1:30। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, দিদি ভিজিয়ে দিয়েছিল, আমি শুধু ধুয়ে এনে এখন মেলছি।
তো এই জামা কাপড় মেলারও মানে ইতিহাস এরকম হয়ে যায়, কতক্ষণ ধরে জামা কাপড়গুলো ছিল এভাবেই। আর এই যে দেখো দিদি কিন্তু এতক্ষণ আমার সঙ্গে হাসাহাসি করলো, এখন আবার ফেসবুক স্ক্রল করছে, মানে বসে বসে এখন ফেসবুকে স্ক্রল করবে। আর ও বলে এখানে আসলে কেন জানি না ও অলস হয়ে যায়, ও নিজেই নাকি জানে না, এরকম অবস্থা। তো আমি জানি দিদি এই ব্লগটা দেখলে আমাকে খুব বকবে, দিদির নামে নিন্দে করছি। একদমই না, দিদির নামে নিন্দে করছি না, দিদি আসলে আমারও ভালো লাগে, কাজটা একটু কম করি, ঘর এলোমেলো নোংরা হয়ে থাকে ঠিকই, তবে গল্প গুজব আনন্দটা খুব হয়। কারণ কি জানো, কারণ আমি যখন অনেকটাই ছোট তখনই দিদির বিয়ে হয়ে যায়, মানে যখন দিদির বিয়ে হয়েছিল তখন আমি ক্লাস 7-এ পড়ি। আর এখন দেখো আমি কতটা বড় হয়েছি, এখন দিদি আর আমার মধ্যে কোনো পার্সোনাল বিষয় নেই, অনেক বিষয় আছে যেগুলো আমরা শেয়ার করতে পারি, গল্প করতে পারি। আর আমি যখন ছোট ছিলাম তখনই দিদির বিয়ে হয়ে গেছে, তো সেক্ষেত্রে দিদির সঙ্গে মানে সেরকম হাসি আনন্দ সময়গুলো যে কাটানো, সেগুলো একদমই কাটাতে পারি না। তাই সেগুলো এখন যখন দিদি আসে 10 দিন 15 দিন বা এক সপ্তাহ যখন থাকে, তখন এই জিনিসগুলো উসুল করার চেষ্টা করি। তো দিদি আর আমি দুজনেই ফোনেও মাঝে মধ্যে গল্প হয়, কিন্তু তবে দিদিও যেহেতু ফেসবুকে একটু কাজ করে, সেক্ষেত্রে ফোনের কাজটা মানে কথা বলাটা একটু কমই হয়। আর এখন যেহেতু তাতানকে অন্য স্কুলে দিয়েছে, যে স্কুলের প্রচুর চাপ, সে কারণেও কথাটা একটু কম হয়, কারণ ও ফোন থেকেই পড়াশোনাটা করতে হয়। আর এই তো আজকের দিনটা আছে, কালকের দিন থেকে পরশুদিন দিদি চলে যাবে, তখন আরও বেশি খারাপ লাগবে। এবার দিদি একদমই কম সময় থাকলো, শ্বশুরবাড়িতেই বেশি সময় এসে থেকেছে, কারণ ওখানে কাগজপত্র অনেক কিছুর ঝামেলা ছিল, যেই ঝামেলাগুলো শেষ করতে হবে। তো কাজ শেষ করে স্নান করে খেয়ে দিয়ে যাচ্ছি দোকানে, কয়েকটা খরচা আনতে হবে, কারণ তাতান বলেছে একটু চষি পিঠে খাবে, ওর জন্য বানাতে হবে। আর আমারও অনেক দিন থেকে মন চাচ্ছিল একটু চষি পিঠে খাওয়ার জন্য। তো চষি পিঠে আমি তো সেরকম একটা খাই না, ওই 1-2 চামচ যতটা হয় ততটাই, বাকি সবটা ওরাই খায়, মানে মা বাবা দাদা ওরা ভালোবাসে, ওরা খায়। তো এই যে সাইকেল চালাচ্ছি, আর সাইকেল যেহেতু অনেক দিন পর পর চালাই, সেক্ষেত্রে সাইকেল চালাতে খুব কষ্ট হয়। তো এই যে হচ্ছে বাড়ির সামনে দিয়ে যে রাস্তা দিয়ে মানে দোকানে যাই, তো এত পাথরের রাস্তা না, এত পরিমাণ সাইকেলটা ঝাঁকি হচ্ছে, মানে বলার মতন না। তবে চারপাশের পরিবেশটা এখন খুব সুন্দর, সবুজে ঘেরা। আর এই যে দোকান থেকে গিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে পাশের বাড়ির বৌদি এসেছিল জ্বরের ওষুধ খুঁজতে, সন্ধে হয়ে গেল কিন্তু জামা কাপড়গুলো তোলা হলো না। আজকে এরকম গল্পের আড্ডা শুরু হয়েছিল আমাদের বাড়িতে, তো এত গল্প শুরু হয়েছে, জামা কাপড় তোলা হয়নি। এখন আমি জামা কাপড়গুলো তুলছি, জামা কাপড় তুলবো, তুলে এইগুলোকে আবার মেলতে হবে, তারপর আবার রান্নাঘরে যেতে হবে পিঠে বানানোর কাজে হেল্প করার জন্য। তো সেসব আর আজকে আমি ভিডিও করব না, কারণ আজকে এত গরম লাগছে, মনে হচ্ছে কোনো রকমে কাজটা শেষ করে বেঁচে বেরোতে পারলেই আমি বেঁচে যাই। তো দেখো একদম পরদিন সকালবেলার ভিডিও, পরদিন সকালে একদম গেছিলাম চা খেতে, চা খেয়ে এই যে এখন এইটুকু ছিল বেঁচে ছিল, যেটুকু চষি বানানোর পর বেঁচে ছিল সেটা দিয়ে এই চষিটা বানানো হয়েছিল। আর এই যে হচ্ছে মালপোয়া, যে মালপোয়াটা দিয়ে সকালবেলা চা খাচ্ছি, তো মা দিদি আমি তিনজনে চা খাচ্ছি আর গল্প করছি। আমার এই চা দিয়ে মালপোয়া আর ওই সাদা পিঠেটা খেতে খুব ভালো লাগে, যে কোনো মিষ্টি পিঠের থেকে। এটা একদমই নর্মাল থাকে, খেতে অতটা অসুবিধা হয় না, একদমই সেদ্ধ পিঠে থাকে ওটাতে অসুবিধা হয় না, কারণ ওটা খেলে পেটের গ্যাসও হয় না, কোনো কিচ্ছু হয় না। আর এই মালপোয়া এগুলো তো তেল জাতীয় খাবার, এগুলো খেলেই অসুবিধা হয়ে যায়। তো চা খেয়ে যাচ্ছিলাম জমির দিকে, কারণ আমাদের জমিতে নিয়েছে হচ্ছে লেবার, আর জমিতে লেবার নিয়েছে মানে ধান গাড়া চলছে এখন। চারপাশে দেখো সবার ধান কিন্তু সবুজ হয়ে গেছে, আমাদের দোলাটা শুধু একদম দোলা বলেই কিন্তু এতটা লেট হলো। এই যে এখন শুধু চাষের জমি লাগাচ্ছে, আর এটাও কিন্তু আমাদেরই জমি, যেটা বন্ধক রয়েছে। তো এটা আমাদের বাড়ির সামনেই, মানে উল্টো দিকে দোলা পার হয়ে, তো পেছনে রয়েছে দিদি, সামনে রয়েছে আমি, দুজনে মিলে যাচ্ছি দেখতে জমিতে কজন লেবার আছে, চা দিতে হবে কিনা, না কাকাদের বাড়িতে খাওয়াবে সেটা জানি না। যেহেতু ধানটা আমাদের একসঙ্গে চাষ করা হয়, সেক্ষেত্রে এইটুকু জিনিস না জানতে হয়, আজকে হয়তো ওদের বাড়িতে খাওয়াবে, কালকে হয়তো আমাদের বাড়িতে খাওয়াতে হবে। তো যাচ্ছি দুজনে মিলে, লেবার কতজন আছে সেটাই দেখার জন্য। আর এদিকে দেখো গোটা দোলা কিন্তু চাষ করা হয়ে গেছে, জলও আছে, এখন শুধু লেবার দিয়ে গাড়তে হবে। তো সব কিছু দেখে চলে আসলাম। আর এখানে দেখো আমাদের মিস্ত্রি কাকু আমাদেরই একটা জমি যেটাতে মাছ ধরছে, তো ওরা ভালোই মাছ ধরছে, এখানে ভালোই মাছ আছে। আর আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু সবাই পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।